হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি সিজিএল পরীক্ষা চলছে। আজ 12ই সেপ্টেম্বর। এখন আমি তোমাদের সঙ্গে প্রথম এবং দ্বিতীয় শিফটে এসে যাওয়া সম্ভাব্য প্রশ্নগুলোর সমাধান করব। তোমাদের প্রথম ও দ্বিতীয় শিফটে যে সম্ভাব্য প্রশ্ন এসেছিল তারই কিন্তু সমাধান করার চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং খুব তাড়াতাড়ি 5K সাবস্ক্রাইব পূর্ণ করতে সাহায্য করো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করছি প্রশ্নপত্রগুলো। কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো সঠিক উত্তর কেরালা। কেরালা রাজ্যে দুটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, একটি কথাকলি, অপরটি মোহিনীনাট্যম। এছাড়াও আমরা যদি দেখি, ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, ওডিসি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, সাত্রিয়া অসমের শাস্ত্রীয় নৃত্য এবং মণিপুরি মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, হেমিস উৎসব কোন রাজ্যের উৎসব? তো সঠিক উত্তর লাদাখ। লাদাখের উৎসব হেমিস উৎসব। কোন বছর ভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? 1932 সালে ভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী। তো বন্ধুরা, তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তো তোমাদের বলবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে আর খুব তাড়াতাড়ি আমাকে 5000 সাবস্ক্রাইব পূর্ণ করতে সাহায্য করবে। তোমরা যদি আমার পাশে থাকো, অবশ্যই আমিও তোমাদের জন্য চেষ্টা করব আরও ভালো ক্লাস করানোর জন্য। প্রথম কোন বছর থেকে প্রথম জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, ভারতে প্রথম কোন বছর থেকে, ভারতে হবে, ঠিক আছে, ভারতে লেখা হয়নি। তো ভারতে প্রথম কোন বছর থেকে প্রথম জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1928 সালে কলকাতায়। 1928 সালে কলকাতায় ভারতের প্রথম জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। ভারতের হকির সবথেকে পুরনো টুর্নামেন্ট হচ্ছে বেটন কাপ। বেটন কাপ এটি একটি হকি খেলার সঙ্গে যুক্ত এবং ভারতের সর্বপ্রাচীন হকি টুর্নামেন্ট। ভারতের সর্বপ্রাচীন হকি টুর্নামেন্ট হচ্ছে বেটন কাপ। আর প্রথম জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে 1928 সালে। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর বাঁশি। হরিপ্রসাদ চৌরাশিয়া একজন বাঁশি বাদক। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন? তো সঠিক উত্তর হবে 63। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 63-তে বলা রয়েছে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন। ঠিক আছে, রাজ্যসভা অর্থাৎ উচ্চকক্ষের সভাপতিত্ব করেন এই উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স প্রয়োজন 35 বছর। শ্রী জগদীপ ধনখড় ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। নিম্নলিখিত কোন বইটি হর্ষবর্ধনের লেখা? নিম্নলিখিত কোন বইটি? দেখো, হর্ষবর্ধন সংস্কৃতিতে রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ এই বইগুলো লিখেছিল। রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ সংস্কৃত ভাষায় লিখেছিল। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে পুষ্যবতী বংশের শাসক হিসাবে সিংহাসনে বসেছিলেন। নিম্নলিখিত কোন পাহাড়গুলো পূর্বাচল পাহাড়ের মধ্যে রয়েছে? তো দেখো, পূর্বাচল পাহাড়ের মধ্যে রয়েছে যে পাহাড়গুলো, পাটকাই পাহাড়, বড়াইল পাহাড়, নাগা পাহাড়, লুসাই পাহাড় এবং জাম্পুই পাহাড়। পাটকাই পাহাড়, বড়াইল পাহাড়, নাগা পাহাড়, লুসাই পাহাড় এবং জাম্পুই পাহাড়, এইগুলো সব কিন্তু পূর্বাচল পাহাড়ের অন্তর্গত।
এশিয়ার সবচেয়ে মিষ্টি জলের হ্রদ কোনটি? তো এশিয়ার সবথেকে মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ। এটি জম্মু কাশ্মীরের বন্দিপোরা জেলায় অবস্থিত। জম্মু কাশ্মীরের বন্দিপোরা জেলায় এই উলার হ্রদ অবস্থিত। উলার হ্রদ এশিয়ার সবথেকে মিষ্টি জলের হ্রদ। ভারতের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদের নাম কি? 10 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদের নাম কি? তো সঠিক উত্তর হবে গোবিন্দ বল্লভ পান্থ সাগর হ্রদ। গোবিন্দ বল্লভ পান্থ সাগর হ্রদ ভারতের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ। এটি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত। এটি রিয়ান বাঁধ নামেও পরিচিত। জাকির হোসেন কোন সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন? তো সঠিক উত্তর 2002 সালে জাকির হোসেন পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। তিনি ভারত সরকার কর্তৃক 1988 সালে পদ্মশ্রী এবং 2023 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছে। 2024 সালে জাকির হোসেন 66তম গ্র্যামি পুরস্কার পেয়েছেন। জাকির হোসেন তিনি একজন তবলা বাদক শিল্পী। জাকির হোসেন একজন তবলা বাদক শিল্পী। 12 নম্বর প্রশ্ন, কোন শাসক ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন? তো ইলোরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ নির্মাণ করেন। রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেন। এই মন্দির নির্মাণ 756 থেকে 773 খ্রিস্টাব্দ মধ্যে করা হয়েছিল। ঠিক আছে, এই যে মন্দিরটি সেটি 756 থেকে 773 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি হিন্দু মন্দির। তো ইলোরার কৈলাসনাথ মন্দির দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি হিন্দু মন্দির। এখানে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি বা ইলোরার কৈলাসনাথ মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। ভারত সরকার 12ই আগস্ট 2022 ইসমাইল 75 উদ্যোগ চালু করে, যা 75টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আজাদি কা অমৃত মহোৎসবের চেতনায় ভিক্ষা করার কাজে নিয়োজিত ব্যক্তিদের ব্যাপক পুনর্বাসনের উদ্যোগ নেবে। এই প্রকল্প কোন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হয়েছে? তো ইসমাইল 75 এটা হচ্ছে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় যে সব ভিক্ষারি রয়েছে সেই ভিক্ষারিদের কিন্তু একটি পুনর্বাসনের ব্যবস্থা। এই পুনর্বাসন ব্যবস্থাটি বা এই প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু করা হয়েছে? তো এটি সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে। প্রথম কোন অলিম্পিকে ভারত হকি খেলায় সোনার পদক জিতেছে? তো 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে ভারত প্রথম অলিম্পিকে সোনার পদক পায় এবং 1980 সালে মস্কো অলিম্পিকে ভারত শেষবারের মতন অলিম্পিকের হকিতে সোনার পদক পায়। ভারত এখনও পর্যন্ত মোট 8 বার হকিতে অলিম্পিকে সোনার পদক পেয়েছে। 2020 টোকিও অলিম্পিক এবং 2024 প্যারিস অলিম্পিক ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক পেয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রথম কোন বছর শুরু হয়েছিল? তো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের 28শে আগস্ট এই প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু করেছিল। 2014 সালের 15ই আগস্ট ভাষণে প্রধানমন্ত্রী এই জনধন যোজনার কথা ঘোষণা করেছিলেন। আর 2014 সালের 28শে আগস্ট এই প্রকল্পটি চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নেট ইনভেস্টমেন্ট বলতে কী বোঝায়? নেট ইনভেস্টমেন্ট হলো মোট অর্থের পরিমাণ যা একটি কোম্পানি মূলধন সম্পদের জন্য ব্যয় করে সেই সম্পদের অপচয় খরচ বিয়োগ করে। ঠিক আছে,
তো নেট ইনভেস্টমেন্ট, দেখো কোনো কোম্পানি যখন কোনো মূলধন বা সম্পদের জন্য ব্যয় করে, এই যে মূলধনটা ব্যয় করলো সেটা কিন্তু খরচ হিসেবে বিয়োগ করতে হবে, ঠিক আছে? মোট রাশি থেকে কিন্তু সেই মূলধনের জন্য যে খরচ সেটা কিন্তু বিয়োগ করতে হবে, এটাই কি বলা হয় নেট ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তো কোনো কোম্পানি যখন কোনো মূলধনের জন্য তার সম্পদের ব্যয় করবে, এই যে সম্পদটা খরচ হচ্ছে, ঠিক আছে, মূলধন থেকে যে খরচটা ব্যয় হচ্ছে, একেই কি বলা হয় নেট ইনভেস্টমেন্ট। ভারতের সবচেয়ে পুরনো লৌহ ইস্পাত কারখানা কোনটি? তো সঠিক উত্তর টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো, এটি জামশেদজি টাটা এবং দৌরাবজি টাটা দ্বারা 26শে আগস্ট 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? জামশেদপুরে, ঠিক আছে? ঝাড়খণ্ডের জামশেদপুরে এই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। কোন রাজ্যে পুরুষ এবং মহিলাদের সাক্ষরতার পার্থক্য সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর রাজস্থানে। রাজস্থানে পুরুষ এবং মহিলাদের সাক্ষরতার পার্থক্য সবথেকে বেশি। সেখানে বা রাজস্থানের গড় সাক্ষরতার হার 67.06%, যেখানে রাজস্থানে পুরুষ সাক্ষরতার হার 80.51% এবং মহিলা সাক্ষরতার হার 52.66%। তো প্রায় পার্থক্য প্রায় 18%-এর কাছাকাছি। পুরুষ এবং মহিলাদের সাক্ষরতার পার্থক্য 18%-এর কাছাকাছি। পৃথ্বীরাজ রাসো এই বইটি কার দ্বারা রচনা করা হয়? তো এটি চাঁদ বরদাই দ্বারা রচনা করা হয়। পৃথ্বীরাজ রাসো হল পৃথ্বীরাজ চৌহান, যিনি 1177 থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে। এর জীবন সম্পর্কে ব্রজ ভাষায় একটি মহাকাব্য। 20 নম্বর প্রশ্ন, মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর টেবল টেনিস খেলার সঙ্গে যুক্ত। শান্তিনিকেতন এর প্রতিষ্ঠাতা কে? তো সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন নামে একটি আবাসিক বিদ্যালয় ও শিল্প কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তো শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? বিশ্বভারতী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। গাঙ্গোর উৎসব কোন রাজ্যের উৎসব? তো সঠিক উত্তর হবে রাজস্থানের উৎসব এই গাঙ্গোর উৎসব। মৃণালিনী সারাভাই কোন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা? তো দর্পণা একাডেমি অর পারফর্মিং আর্টস। দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টস এটির প্রতিষ্ঠাতা মৃণালিনী সারাভাই। 24 নম্বর প্রশ্ন, কার অনুমতি নিয়ে রাজ্য বিধানসভায় অর্থ বিল পেশ করা হয়? তো সঠিক উত্তর রাজ্যপাল। রাজ্যপালের অনুমতি নিয়ে কিন্তু বিধানসভায় অর্থ বিল পেশ করতে হয়। নিচের কোন গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে লাল আলো তৈরি করে? তো সঠিক উত্তর নিয়ন গ্যাস। নিয়ন গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে লাল আলো তৈরি করে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ ছিল? তো জিডিপি বৃদ্ধির হার ছিল 3.6%। প্রথম পঞ্চবার্ষিকীর সময়কাল ছিল 1951 থেকে 1956 পর্যন্ত, ঠিক আছে? আর প্রথম পঞ্চবার্ষিকীতে জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 2.1%, যেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 3.6%। ভারতে প্রথম প্রো কবাডি লিগ বা সংক্ষেপে পিকেএল কোন বছর শুরু হয়েছিল? তো ভারতে প্রথম প্রো কবাডি লিগ চালু হয়েছিল 2014 সালে। কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? দেখো, মৌলিক কর্তব্য থেকে কিন্তু প্রশ্ন তোমাদের প্রতিদিনই দিচ্ছে। তো টোটাল 11টি মৌলিক কর্তব্য আছে, তো কোনটা পড়ে না তোমরা অবশ্যই দেখে নেবে। আর মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে 4 এ ভাগ এবং 51 এতে রয়েছে। আর 11টি মৌলিক কর্তব্য অবশ্যই কিন্তু পড়ে নেবে। জিঙ্ক ও সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? তো জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কিন্তু জিঙ্ক সালফেট উৎপন্ন হয়।
চিংড়ি, কাঁকড়া, মাকড়সা এরা প্রাণী জগতের কোন পর্বের অন্তর্গত? তো চিংড়ি, কাঁকড়া, মাকড়সা এরা প্রাণী জগতের আর্থ্রোপোডার অন্তর্গত। কাকে দেশবন্ধু বলে ডাকা হয়? তো সঠিক উত্তর চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলে ডাকা হয়। জ্যাভলিন নিক্ষেপের সময় জ্যাভলিনকে গতিশীল করতে কোন শক্তি প্রয়োগ করা হয়? তো পেশি শক্তি বা মাস্কুলার ফোর্স। তো জ্যাভলিন নিক্ষেপের সময় জ্যাভলিনকে গতিশক্তি করতে পেশি শক্তি বা মাস্কুলার ফোর্স প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই ফার্স্ট এবং সেকেন্ড শিফট মিলিয়ে তোমাদের জন্য কটাই প্রশ্ন সংগ্রহ করতে পেরেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।